এই ছিল সেই বেলা এক মানুষ খেকো বাঘিনের, যাকে সবাই ডাকতো চম্পাবতের শয়তান নামে। তার কারণে পাহাড়ের হাওয়া থেকে হারিয়ে গিয়েছিল শান্তি, তার বদলে শোনা যেতে লাগলো মৃত্যুর চিৎকার। সুন্দর পাহাড়ি পথগুলোতে এখন দেখা যেত রক্তের দাগ, আর সেই দাগ মিলে যেত জঙ্গলের গভীরে, যেখানে পড়ে থাকতো মানুষের ছিন্ন ভিন্ন দেহের টুকরো। এই বাঘিনের ছিল অনেক নাম। কেউ বলতো চম্পাবতী রাক্ষসী, কেউ বলতো আদমখোর বাঘিন। সে নেপাল আর কুমায়ুন অঞ্চলে তার এতটাই দাপট ছিল যে মানুষ রাতে তো দূরের কথা, দিনে পর্যন্ত ঘর থেকে বেরোতে ভয় পেত। যেই তাকে দেখতো আর বেঁচে ফিরত না। সরকারি রেকর্ড অনুযায়ী এই বাঘিন 436 জন মানুষকে খেয়ে ফেলেছিল। তবে অনেকের ধারণা আসল সংখ্যা ছিল এর চেয়েও বেশি। পৃথিবীর ইতিহাসে কোনো বাঘই এত মানুষ হত্যা করেনি। ভারতের বাঘেরা সাধারণত পরিচিত রয়্যাল বেঙ্গল টাইগার নামে। এই প্রজাতির বাঘের উচ্চতা পায়ের পাতা থেকে কাঁধ পর্যন্ত প্রায় 84 সেন্টিমিটার থেকে 116 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। তাদের শরীরের দৈর্ঘ্য মাথা থেকে লেজের আগা পর্যন্ত প্রায় 160 থেকে 200 সেন্টিমিটার পর্যন্ত। ওজন গড়ে 200 থেকে 300 কিলোগ্রাম, কখনো কখনো এর চেয়েও বেশি হতে পারে। তাদের দাঁত প্রায় 3 থেকে 4 ইঞ্চি লম্বা, আর নখগুলো রেজারের মতো ধারালো। এক লাফে বা দৌড়ে তারা ঘন্টায় 65 কিলোমিটার বেগে শিকার করতে পারে। বাঘের কামড়ের শক্তি প্রায় 1050 PSI, মানে মুহূর্তের মধ্যে যে কোনো প্রাণীর মেরুদণ্ড ভেঙে দিতে পারে বা মানুষের। তাদের শরীরে প্রায় 70% অংশই হলো মাংসপেশি। কিন্তু ভাবো, যদি এই কিলিং বিস্ট একদিন মানুষের শিকার করা শুরু করে দেয়, মানুষের মাংস যদি তাদের খাবারে পরিণত হয়। আজকের এই গল্প সেই রকমই এক বাঘিনের, এক ভয়ঙ্কর মানুষ খেকো রাক্ষসী, যার নাম ইতিহাসে অমর হয়ে গেছে চম্পাবতের বাঘিন নামে। এই গল্প শুরু নেপাল থেকে। 19 শতাব্দীর মাঝামাঝি সময়ের কথা। তখন নেপালের শাসন করতেন শাহ রাজবংশের রাজা। নেপালের দক্ষিণের তরাই অঞ্চলে বাস করত এক পরিশ্রমী জনজাতি। তাদের নাম ছিল থারু উপজাতি। তাদের প্রধান কাজ ছিল হাতি পোষা, মানানো ও প্রশিক্ষণ দেওয়া। এই হাতিগুলোই ব্যবহার করা হতো যুদ্ধ ও মাল পরিবহনের জন্য। থারু জনগণ রাজাকে সাহায্য করত। যখনই দক্ষিণ দিক থেকে কেউ নেপালের আক্রমণ করত, তারা তাদের হাতি ও সাহস দিয়ে সেই আক্রমণ প্রতিহত করত। কিন্তু হাতিগুলো আরও এক ব্যবহার ছিল, বাঘ শিকার করার জন্য। তখন বাঘ শিকারকে শুধু খেলা নয়, বরং এক ধরনের ধর্মীয় আচার বা রীতিনীতি হিসাবে দেখা হতো। রাজা নিজে হাতির পিঠে বসে জঙ্গলে যেতেন বাঘ শিকারে। এইভাবেই নেপালের রাজ পরিবার আর থারু জাতির মধ্যে একটা গভীর বন্ধন তৈরি হয়েছিল। কিন্তু সময় বদলাতে দেরি হয় না বন্ধু। 19 শতাব্দীর মাঝামাঝি নেপালে শুরু হয় এক বিদ্রোহ, আর প্রকৃত ক্ষমতা চলে আসে প্রধানমন্ত্রীর হাতে। সেই সময়ের প্রধানমন্ত্রী ছিলেন রানা জং বাহাদুর, যিনি ছিলেন ব্রিটিশদের ঘনিষ্ঠ বন্ধু। ব্রিটিশদের আসল উদ্দেশ্য ছিল তারা যেসব দেশ দখল করেছিল সেসব জায়গা থেকে যত বেশি সম্ভব কাঁচামাল ইংল্যান্ডে পাঠানো। আর তারা ধীরে ধীরে থারু উপজাতির মানুষের দমন করতে শুরু করলো। বৃহৎ পরিমাণে জঙ্গল কেটে চাষযোগ্য জমি বানানো হলো। তরাইয়ের জঙ্গল কেটে সেখানে ধান ও গমের ক্ষেত তৈরি করা হয়। ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলো বন্য প্রাণীরা, বিশেষ করে বাঘেরা। আগে যেখানে এক একটা বাঘের এলাকা ছিল 30 থেকে 40 বর্গ কিলোমিটার, এখন সেই এলাকা ছোট হয়ে গিয়েছিল। তাদের মধ্যে শুরু হয়েছিল এলাকা নিয়ে লড়াই। অনেকে নিজেদের জায়গা ছেড়ে মানুষের বস্তির কাছাকাছি চলে আসে। এভাবে মানুষ আর বাঘের সীমারেখা মুছে যেতে থাকে, আর শুরু হয় এক ভয়াবহ সংঘর্ষের গল্প। যদিও তখন জঙ্গল কমে যাচ্ছিল, তবুও এক জিনিস তখনও চলছিল আগের মতো। আগে এই শিকারকে ধর্মীয় রীতি বলে মনে করা হতো, কিন্তু এখন তা হয়েছিল খেলা ও বিনোদন। 1875 সালের কাছাকাছি সময়ে শুধু খেলার ছলেই প্রায় 80,000 বাঘকে হত্যা করা হয়েছিল।
এদের মধ্যে ছিল এক মাদি বাঘিন, যে গিয়ে নিজের এলাকা বানিয়েছিল। নেপালের রূপাল নামের এক গ্রামে একদিন সেই বাঘিন বেরিয়েছিল শিকারে। সম্ভবত কোনো গবাদি পশু ধরতে গিয়েছিল। কিন্তু গ্রামের মাঠের ধারে এক থারু জাতির কৃষক তখন নিচু হয়ে কাজ করছিল। অন্ধকারে বা দূর থেকে দেখে সে হঠাৎ ঝাঁপিয়ে পড়ে, মানুষটা ধরে নিয়ে যায়। এটাই ছিল তার প্রথম মানুষ হত্যা। সেদিনই প্রথম সেই মানুষের মাংসর স্বাদ পায় এবং তখনই হয়তো বুঝেছিল এই প্রাণীটিকে খাওয়া খুব সহজ। না এতে হাতির মতো শক্তি আছে, না হরিণের মতো দৌড়। এর চেয়ে সহজ শিকার আর কি হতে পারে। সেদিন থেকে শুরু হয়েছিল ভয়ঙ্কর এক অভ্যাস, মানুষ শিকার। রূপাল গ্রামে এরপর প্রায় প্রতিদিনই কেউ না কেউ হারিয়ে যেত। কখনো কেউ মাঠে যেত আর ফিরত না, কখনো জঙ্গল পেরোতে গিয়ে গায়েব হয়ে যেত। গ্রামবাসীরা প্রথমে বুঝতে পারেনি কি ঘটছে, কিন্তু পরে যখন রক্তের দাগ, ছিন্ন ভিন্ন দেহ আর হাড়ের টুকরো জঙ্গলের ভেতরে পাওয়া যেতে লাগলো, তখন সবাই নিশ্চিন্ত হলো। এটা কোনো সাধারণ বাঘ নয়, এই এক মানুষ খেকো রাক্ষসী জন্ম নিয়েছে। ততদিনে সেই বাঘিনের হাতে 200 জনেরও বেশি প্রাণ হারিয়েছিল। ভয়ে থাকা থারু জনগণ রাজাকে খবর দেয়, আর তাদের সাহায্যে নামে নেপালের সেনাবাহিনী। হাজারো মানুষ আর সৈন্য মিলে বাঘিনীটিকে ঘিরে ফেলতে চেষ্টা করে, আর তারা তাকে তাড়া করে সারদা নদীর দিকে, যাকে কালী নদীও বলা হয়। বাঘেরা খুব ভালো সাঁতার জানে, তাই বাঘিনী নদী পার হয়ে যায়, ভারতের ভূখণ্ডে প্রবেশ করে। সে তৈরি করে নিজের নতুন শিকার ক্ষেত্র। বাঘিন এখন নেপাল ছাড়িয়ে এসে পৌঁছেছে ভারতের কুমায়ুন অঞ্চলে, যেখানে পাহাড় ঘেঁষে আছে ছোট ছোট গ্রাম। তার মধ্যে অন্যতম ছিল চম্পাবত। এখন এখানেই শুরু হলো তার রক্তাক্ত রাজত্ব। শুরুর দিকে কেউই বুঝতে পারেনি কি ঘটেছে। কখনো কেউ কাঠ কাটতে গিয়ে ফিরেনি, কখনো কেউ জঙ্গলে গরু আনতে গিয়েছিল, দিয়ে হারিয়ে গেছে। কিন্তু যখন সকালে মানুষ ছিন্নভিন্ন দেহ আর রক্তমাখা কাপড় খুঁজে পেতে লাগলো, তখন গ্রাম জুড়ে ছড়িয়ে পড়তে লাগলো একটাই কথা, মানুষ খেকো এসে গেছে। বাঘিন দিনে শিকার করত, রাতে নয়। মানুষ দিনে কাজ করতে বেরোয়, আর তখনই সবচেয়ে সহজ শিকার। সে পাহাড়ি রাস্তায়, ধান খেতে, নদীর ধারে, যেখানে সুযোগ পেত মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ত। এমনকি একবার দেখা যায় সে এক নারীর ওপর আক্রমণ করে, তাকে প্রায় 1 কিলোমিটার দূর পর্যন্ত টেনে নিয়ে গিয়েছিল, তারপর মিলিয়ে গিয়েছিল ঘন জঙ্গলের ভেতরে। চম্পাবতের মানুষ তখন ভয়ে ঘর থেকে বেরোতো না। গ্রামের পুরুষেরা রাত জেগে পাহারা দিত, নারীরা শিশুদের নিয়ে পাহাড়ের মন্দিরে আশ্রয় নিত। একসময় পুরো অঞ্চলের বিদ্যালয়, বাজার, রাস্তা সব বন্ধ হয়ে যায়। মানুষ এমনকি শেষকৃত্য করতেও ভয় পেত, কারণ বাঘিন নাকি মৃতদেহ গন্ধ পেয়ে যেত, শ্মশান পর্যন্ত চলে যেত। চম্পাবতের রক্তাক্ত ঘটনার খবর দ্রুত পৌঁছায় ব্রিটিশ সরকারের কাছে। কুমায়ুন অঞ্চলের মানুষ একে একে গ্রাম ছেড়ে পালাচ্ছে, আর সৈন্য পাঠিয়েও বাঘিনীকে ধরতে পারছে না কেউ। আর তখন প্রশাসন ঠিক করে এবার ডাকতে হবে এমন কাউকে যিনি জানেন পাহাড়ের প্রতিটি পাথর, প্রতিটি নদী, এবং যিনি বাঘের মতো বুদ্ধিমান ও সাহসী। তার নাম এডওয়ার্ড জেমস জিম করবেট, একজন অভিজ্ঞ শিকারী যিনি বনের ভাষা বুঝতে পারতেন, যেন সেটাই তার মাতৃভাষা। জিম করবেট জানতেন একজন মানুষ খেকো বাঘ বা বাঘিন কখনো হঠাৎ মানুষ খেকো হয়ে ওঠে না। এর পেছনে থাকে কোনো আঘাত বা ক্ষতি, যার কারণে সে সাধারণ শিকার ধরতে পারে না এবং শেষমেশ মানুষকেই টার্গেট করে। তাই তিনি সিদ্ধান্ত নিলেন এই বাঘিনীকে হত্যা করার আগে তার আচার আচরণ গতিবিধি বোঝা জরুরি। জিম চম্পাবতে পৌঁছে দেখলেন পুরো অঞ্চল ভয়ে পাথর হয়ে গেছে। মানুষ দিনের আলোতে বেরোতেই ভয় পাচ্ছে। মন্দিরের ঘন্টা বন্ধ, বাজার দোকান খোলা নেই, একেবারে জনশূন্য বলতে গেলে। তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলে জানতে পারলেন বাঘিন সাধারণত দিনের বেলাতেই আক্রমণ করে, আর তার পদচিহ্ন প্রায়ই পাওয়া যেত শ্মশান, নদীর ধারে, ধান ক্ষেতের পাশে, এরকম। করবেট বাঘিনীর চিহ্ন অনুসরণ করে তার চলার পথের মানচিত্র বা কোথায় কোথায় গিয়েছে সেটাই সে লক্ষ্য করতে লাগলো এবং নিজের মনে বা খাতা পেনে ঠিক করে লিখতে লাগলো। এক রাতে এক গ্রামে হঠাৎ চিৎকার শোনা গেল, বাঘিন আবার আক্রমণ করেছে। করবেট খবর পেয়ে সেখানে ছুটে যান। জঙ্গলের পাশে একটা গাছের ডালে উঠে তিনি বন্দুক করে তাক করে অপেক্ষা করতে থাকেন। গভীর হলে হঠাৎ গাছের নিচে ঝোপে কিছু নড়াচড়া হচ্ছে, এটা সে টের পান।
চাঁদের আলোয় এক বিশাল ছায়া এগিয়ে আসছে, চোখে জ্বলছে আগুনের মতো দৃষ্টি। সে ছিল চম্পাবতের বাঘিন। কিন্তু কর্বেট জানতেন একটা ভুল গুলি মানেই তার নিজের মৃত্যু। তিনি নিঃশব্দে নিশানা ধরলেন, আর ঠিক তখনই এক গুলির শব্দে কেঁপে উঠল পুরো পাহাড়। বাঘিন মাটিতে লুটিয়ে পড়ল, তবে মরেনি। সে গর্জন করে আবার জঙ্গলের দিকে ছুটে গেল। কর্বেট জানতেন এটা শেষ নয়, এটা যুদ্ধের শুরু। পরের দিন সকালে কর্বেট গ্রামের কয়েকজন সাহসী মানুষকে সঙ্গে নিয়ে রওনা হলেন সেই দিকে যেদিকে বাঘ পালিয়ে গিয়েছিল। পথে পথে দেখা গেল রক্তের দাগ, টেনে নিয়ে যাওয়া দেহের চিহ্ন আর গাছের ছালে নখের আঁচড়। মনে হচ্ছিল পুরো জঙ্গলটা যেন এখন ওর রাজ্য। বিকেলের দিকে কর্বেট এক পাহাড়ের ধারে পৌঁছালেন। সেখানে এক পাথরের চূড়ায় দাঁড়িয়ে দূর থেকে একটা ছোট্ট নদীর পাশে পাখিদের হঠাৎ উড়ে যাওয়া তিনি লক্ষ্য করলেন। ওইদিকে নিশ্চয় কিছু নড়াচড়া হয়েছে। তিনি ধীরে ধীরে নিচে নামলেন, গাছের আড়ালে লুকিয়ে বন্দুক হাতে অপেক্ষা করতে লাগলো। হঠাৎ পাশের ঝোপে ভীষণ শব্দ এবং ঠিক তারপরেই এক গভীর গর্জন। বাঘিন প্রায় 10 ফুট দূরের থেকে ঝাঁপিয়ে পড়ে। সেই মুহূর্তটা ছিল জীবন আর মৃত্যুর মাঝের এক সেকেন্ড। কর্বেট বন্দুক তুললেন, প্রথম গুলি বাঘিন থমকাল, কিন্তু পড়ল না। সে আবার এগিয়ে এলো, দ্বিতীয় গুলি। এবার তার বিশাল দেহ মাটিতে লুটিয়ে পড়ল। সব নীরব হয়ে গেল। জঙ্গলের বাতাসে যেন হালকা স্বস্তি ফিরে পেল। বাঘিনের মৃত্যু দিয়ে শেষ হলো চম্পাবতের ভয়ঙ্কর অধ্যায়। তার শরীর পরীক্ষা করে কর্বেট দেখলেন তার একটি দাঁত ভাঙা গিয়েছে আর পায়ের হাড় চূর্ণ হয়ে গেছে। তাই এই আঘাতের কারণেই সে হরিণ বা শুয়োর ধরতে পারত না, তাই বাধ্য হয়ে মানুষ শিকার করত। কর্বেট নিজের বইতে লিখেছে, সে খুনি ছিল না, বরং মানুষের নিষ্ঠুরতার শিকার হয়েছে। বাঘিনের মৃত্যুর পর চম্পাবত অঞ্চলে আবার শান্তি ফিরে আসে। মানুষ ফিরে পায় তাদের গ্রাম, তাদের সাহস, তাদের জীবন। পরে জিম কর্বেট তার জীবন উৎসর্গ করেন বাঘ সংরক্ষণে। আজ ভারত নেপালের যে অঞ্চলে কর্বেট ন্যাশনাল পার্ক নামে এক অভয়ারণ্য আছে, সেটি সেই মানুষের স্মৃতিচিহ্ন হিসাবেই।